নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন এসো গল্প করি ক্লাসিক সিজন 2 এর দ্বিতীয় গল্প, লেখক সৌরভ ঘোষের লেখা শ্রমিক ধাবা। গল্পটি প্রথম প্রকাশিত গল্পবিশ্ব ওয়েবজিনের অতিমারির বিশেষ সংখ্যায়। লেখক সৌরভ ঘোষ পেশায় প্রযুক্তিবিদ হলেও অবসর সময়ে নিজেকে পাঠক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বহুজাতিক সংস্থায় তিনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। লিপিবদ্ধ করতে ভালোবাসেন, কর্মসূত্রে তার বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা। সাম্প্রতিককালে নিজস্ব লেখার পাশাপাশি অনুবাদ সাহিত্যেও কাজ করে চলেছেন। তার অনুবাদে 2020 বইমেলায় গল্পবিশ্ব থেকে প্রকাশ পেয়েছে স্প্যানিশ ভাষা থেকে বাংলা ভাষায় একটি সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসির গল্প সংকলন। আজ গল্প পাঠে আমি বরেন, আমার সঙ্গে থাকবে তমাল এবং দেবদত্ত, এবং মহিলা চরিত্রে অর্পিতা। এডিটিং, মিক্সিং এবং মাস্টারিংয়ে প্রীতম। শুরু হচ্ছে আজকের গল্প, শ্রমিক ধাবা। গ্রাম চারিদা, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, এপ্রিল 2020। পৃথিবী ধুঁকছে এক ভয়ানক মৃত্যু ব্যাধিতে। পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামে করোনা অতিমারি এখনও মানুষের শরীরে থাবা বসায়নি। সে আসলে থাবা বসিয়েছে দরিদ্র মানুষের মনের গভীরে। কিছু কিছু ঘরে বহুদিন বিদ্যুৎ নেই। কালো ছায়া আর ঘেমো গন্ধ সেখানে জড়াজড়ি করে বেঁচে আছে। গ্রামের পুরো শিব মন্দিরটা অন্ধকারে ভূতের মতো জেগে আছে দীর্ঘ অজানা অপেক্ষায়, যেন এই গভীর অমানিসায় অতি প্রাচীন কোনো জীবাশ্ম ধুঁকছে। আর তার ভেতরের ঈশ্বর তিনিও বিজ্ঞানের উপর আস্থা রেখে নিদ্রা গেছেন অনন্ত শয্যায়। গ্রাম একেবারে নিস্তব্ধ। মৃত্যু উপত্যকা সাজতে আর মাত্র কিছু সময় বাকি। কারোর চোখে ঘুম নেই, পেটে ভাত নেই। আসলে বিপদকালীন ভারত বন্ধে ভয়টা করোনা সংক্রমণ নিয়ে নয়, ভয়টা হলো দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের। ধোঁয়া ওঠা গরম ভাতের রং এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি রং, একেবারে ধপধপে সাদা। আমরা যারা দিনে রাতে মুখ আঁচিয়ে ঢেকুর তুলি সেই রঙের মর্মার্থ অনুভব করতে পারি না, কিন্তু যারা প্রতিদিনের পুঁজি দিয়ে সংসারের উনুন ধরানোর চেষ্টা করেন তারা জানেন ওই সাদা রংটুকু মানেই জন্মদিন। গ্রামের প্রান্তে নিতুদের আধপাকা ঘরে একটা ছোট্ট টিমটিমে আলো জ্বলছিল তখনও। কতই বা বয়স হবে নিতুর, 12 কি 13। মিত্তিরদের জংলা দেখি পেরোলে বাগদিপাড়া, তারপর থেকেই সূত্রধরদের বস্তি। নিতুদের মতোই গ্রামের আরও 24টা সূত্রধর পরিবারের আবাসন সেটা। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি করেই তাদের হাঁড়ি চলে। নিতু একলা বসে মন দিয়ে যত্ন সহকারে কাগজের ঢেলাগুলো গঁদের আঠার গামলায় একটার পর একটা ভিজিয়ে চলেছে। অনলাইন ক্লাস মানে কি সে তা জানে না, জানার অবশ্য প্রয়োজনও নেই। অনলাইন ক্লাস তো আর পেটের জ্বালা মেটায় না। অভাব তাকে শিখিয়েছে খিদে চেপে শুধুমাত্র মুখোশ বানাতে। সে জানে মুখোশ বানিয়ে শহরে না বেচলে কোনো মহামারী নয়, অনাহার তাকে ছিনিয়ে নেবে পৃথিবীর বুক থেকে। পুরুলিয়ার ছৌ নাচ পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ।
সেটা রাজ্য অর্থনীতির মেরুদণ্ডে একরকম কশেরুকার কাজ করে থাকে। কিন্তু কোভিড-19 সংকট মুহূর্তে সেই শিল্পে যেমন ভাটা পড়েছে, তেমন টান পড়েছে মুখোশ শিল্পীদের সংসারেও। ব্যবসার অচলায়তন অবস্থায় তারা মুখোশের পরিবর্তে মুখোশের মতো করেই বানিয়ে চলেছে ফেস মাস্ক। বর্তমানে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের পাশাপাশি যা এক প্রকারের দৈনন্দিন প্রসাধন, সেইগুলো নিয়ে তারা প্রতিদিন সাইকেলে করে শহরের কাছাকাছি হাটে গিয়ে পাইকারি দরে পৌঁছে দিচ্ছে। এতে মুখোশ শিল্পীদের পরিবারের আর্থিক মন্দায় খানিকটা হলে পলি পড়ছে ঠিকই, তবে প্রশ্নটা হলো এইভাবে আর কতদিন? নিতুর মনে পড়ে যায় দাদু বুড়ো শিবতলায় বসে প্রায় ঘাড় নাড়ত আর গাল পাড়ত, আর ভবিষ্যতের এই অন্ধকার সময়ের কথাই বিড়বিড় করে আওড়াত। সাপ লাগাইছে গো, মহাকালের সাপ আছে বটে, কোর কলি এলা চল স্যারে স বটে। সাঁওতালি ভাষায় চ্যারে মানে তাড়াতাড়ি। ঠিকই তো বলতো দাদু, কত তাড়াতাড়ি সবকিছু পাল্টে যাচ্ছে। সাপ, সত্যি সাপ লেগেছে এদেশে। এই ছোট্ট মায়াবী সবুজ নীল গ্রহটায় নিশ্চয়ই সাপ লেগেছে কারোর। বছর ঘুরতে না ঘুরতেই অতিমারি এসেছে মহাকালের অভিশাপের মৃত্যুদূত হয়ে। গ্রামের নিরীহ অশিক্ষিত মানুষগুলো নতুন রোগের নাম জানে না। সভ্য সমাজের পোভার্টি শব্দটাই তাদের অর্থহীন জীবনের অকাল সংক্রমণ। নিতুদের পরিবার বলতে সে আর তার বাবা মলয়। তাদের অবশ্য একটা সাইড ইনকাম আছে, কিন্তু এই অবস্থায় সেটাও অনিশ্চয়তার অন্ধকারে। প্রত্যেক বছর মুখোশ বানানোর চাহিদা কাটিয়ে ওঠার পর মলয় শহরে যায় মজদুরি করতে। শহরে গড়ে ওঠা নতুন কনস্ট্রাকশন সাইটগুলোয় দিনমজুরের চাহিদা এখন বেশি। এই তো গত ফেব্রুয়ারি মাসেই শহর থেকে ডাক এসেছিল কাজের। হাতে কাজ না থাকায় সে ডাক ফেলতে পারেনি মলয়। হাজারো আশায় বুক বেঁধে তাই শহর যাত্রা তার। একটু ভালো করে বাঁচার স্বপ্নে বিভোর তার উজ্জ্বল দুটো চোখ। সেটাই তো সাধারণ জীবনের বহুমূল্য চাহিদা। সে জানে শহরে থাকার এই সময়টুকু মেয়েটাকে একা থাকতে হবে, কিন্তু তারপর মা মরা মেয়ের সব আহ্লাদ পূরণ করবে সে। একমাত্র সন্তানের মুখের হাসির থেকে শ্রেষ্ঠ উপহার এই জগতে আর কিচ্ছু নেই। কত অজস্র স্বপ্নে চোখ দুটো জলজল করেছিল মলয়ের। বাবা মেয়ের দূরত্বের এই সময়টুকুর জন্য সে 5 মাসে টাকা জমিয়ে দুটো মোবাইল ফোন কিনেছে। স্মার্টফোন না হলেও এই দুটো দিয়ে কাজ চলে যায়। শুধু অসহায় একলা মেয়েটার গলার শব্দটুকু শোনার জন্যই তো এত কিছু। গত সপ্তাহেও রাতের বেলা বাপবেটিতে কত কথা হলো, কত আবদার মেয়ের, কিন্তু এই বিপদকালীন ভারতবর্ষ সেটুকু যোগাযোগও ছিন্ন করে দিয়েছে। প্রায় 1 সপ্তাহ হলো নিতু কোনো খবর পায়নি বাবার। যোগাযোগের একমাত্র মাধ্যম মলয়ের কাছে থাকা সেই মোবাইল ফোনটাও এখন সুইচ অফ। নিতু, নিতু মা, মলয় আছে ল? বাইরে থেকে লক্ষ্মী বুড়ির গলা পাওয়া গেল। লক্ষ্মী বুড়ি পাশের ঝুপড়িতেই থাকে। চোখ দুটো ঝাপসা, একটা বড় বট পাতায় ঢাকা তার মুখ, দুদিকে সুতো দিয়ে কানের পাশে বাঁধা। করোনা মোকাবিলায় এটুকুই তার সামর্থ্য। না গো দিদা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো রিসার্চ অ্যান্ড ডিজিজ, কলকাতা, পশ্চিমবঙ্গ, এপ্রিল 2020। কি যেন বললে জায়গাটার নাম? সমীর ধাবা।
তাই তো? না স্যার, শ্রমিক ধাবা। শ্রমিক মানে ওই লেবার ক্লাস আর কি। আচ্ছা আচ্ছা, লেবার ক্লাস, শ্রমিক ধাবা, ওকে। তাড়াহুড়োর মধ্যেও স্কুলের ফার্স্ট বেঞ্চারদের মতোই উত্তর দেওয়ার চেষ্টা করলো আকাশ। তার হাতের ভাঁজ থেকে ক্লাসিফাইড টেস্ট রিপোর্টের ফাইলটা তখনও উঁকি দিচ্ছে। এই রিপোর্ট ঘিরে আকাশের মনের ভেতর যে দামামা বেজে চলেছে তার নাগাল ডক্টর কুমারান এখনও পাননি। সময়ের স্রোতে নিজের আত্মপরিচয় ফিকে হয়ে গেলেও শ্রমিক ধাবার জিও লোকেশন ট্যাগটা আকাশের জীবন স্মৃতিতে চিরন্তন রয়ে যাবে। জীবাণু বিজ্ঞানী ডক্টর দীনেশ কুমারানের 32 বছরের গবেষণার অভিজ্ঞতায় এই রকম ঘটনা বিরল। বর্তমানে ডক্টর কুমারান পশ্চিমবাংলায় কোভিড টেস্টিং ডিপার্টমেন্টের সুপারভাইজার। প্রফেসর আকাশ মিত্র সিনিয়র হিসাবে ডক্টর কুমারানকে রিপোর্ট করে থাকে। পুরুলিয়ায় পাঠানো টিমটাকে সে একাই লিড করছে। আকাশের বয়স 35-এর অন্তরাগ। সাধারণ চেহারায় অসাধারণ হলো তার চোখ দুটো, ভীষণ বুদ্ধিদীপ্ত এবং উজ্জ্বল। সাম্প্রতিককালে পুরুলিয়া টাউনের কাছেই হাইওয়েতে ঘটে যাওয়া কোভিড টেস্ট ক্যাম্পেইনের রিপোর্ট ডিপার্টমেন্টে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ব্যাপারটা পুরোটাই ক্লাসিফাইড হওয়ায় বিশেষ পাঁচখান হয়নি। হাইওয়ের পাশে বেশ কিছু ধাবাতে পরিযায়ী শ্রমিকদের ভিড়ের জন্য রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। সরকারের তরফ থেকে সেই সমস্ত শ্রমিকদের কোভিড টেস্টের জন্য একটা মেডিকেল টিমও পাঠানো হয়। বিগত কিছুদিন ধরে তাদেরই টেস্ট ক্যাম্পেইন চলছে সেখানে। তবে সাধারণের যে এখানকার টেস্ট রিপোর্ট অদ্ভুত রকমের ব্যতিক্রমী। তাই বায়ো রিসার্চ ইনস্টিটিউট আরও বেশি সংখ্যক প্লাজমা স্যাম্পেল নেওয়ার চেষ্টা করছে। ধাবার থেকে এখনো অবধি কোনো পজিটিভ কেস ধরা পড়েছে? কুমারানের কণ্ঠস্বর ভেসে আসে। না স্যার। বেশ, তুমি কি এখনো টেস্ট রিপোর্টকে ক্লাসিফাইড রাখতে চাও? একটা কথা কিন্তু মনে রেখো আকাশ, এই টেস্ট রিপোর্টটা এই মুহূর্তে বিশ্ব গবেষণায় একটা অ্যাটম বোমা, একটা নিউজ। এই ব্রেক থ্রু হাতছাড়া করা আমাদের ঠিক হবে না। কুমারান কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে আকাশের দিকে। তারপর নাকের নিচে নেমে আসা ফেস মাস্কটা আলতো করে উঠিয়ে নেয়। আকাশ, আমি প্রেস কনফারেন্সে এখনো কিছুই বলিনি, তবে না স্যার, আসলে আমার মনে হয় পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য আমাদের আরেকটু সময়ের প্রয়োজন। এছাড়া গবেষণার জন্য আমাদের আরও বেশি টেস্ট স্যাম্পল দরকার। মাত্র 12টা টেস্ট স্যাম্পল দিয়ে স্ট্যাটিস্টিক্যাল কনফার্মেশন দেওয়া অসম্ভব বলেই আমার ধারণা। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা আকাশ, তোমার কি মনে হয় এটা প্রি প্ল্যান কোনো ইলিগাল হিউম্যান ট্রায়াল? ডক্টর কুমারান মৃদু হাসলেন। তারপর হাতের তেলোয় পেপার ওয়েট গ্লোবটা ঘোরাতে ঘোরাতে বললেন, রাজায় যুদ্ধ হলে প্রাণ কাঁধে যায় জানো আকাশ? আম আদমিদের। তারা কিন্তু এই তোমার আমার মতো মানুষ নয়। আম আদমি হলো এই সমাজের সব থেকে নিচে পরজীবী স্তরে বেঁচে থাকা মানুষ। মাটির খুব কাছে যারা মাটিকে আঁকড়ে ধরে বেঁচে আছে তারা। প্রাকৃতিক দুর্যোগ হোক বা নিউক্লিয়ার এক্সপ্লোশন, সামাজিক নিরীক্ষণ হোক বা বাণিজ্যিক সংঘাত, দিনের শেষে ওই আম আদমি ওরাই হলো এই গ্রহটার সব থেকে সহজলভ্য গিনিপিগ। আকাশ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে কুমারানের দিকে। তুমিও এতদিনে নিশ্চয়ই বুঝেছ আকাশ, এটা একটা ঠান্ডা মাথার পরিকল্পনা। এই করোনা প্যান্ডেমিকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের ভিড়ে কয়েকজন মাত্র প্রাণ হারালে সমাজের কি কিছু আসে যায়? এমনিও কত মজুর এই দাবদাহে হাঁটতে হাঁটতে অনাহারে সানস্ট্রোকে প্রাণ হারাচ্ছে। এই ধাবার ঘটনায় ব্যাপারটা মিডিয়ার মাধ্যমে করোনা বলে দাগিয়ে দেওয়া খুব সহজ নয় কি আকাশ? একটা গোপন হিউম্যান ট্রায়ালের ফেলিওর প্রবাবিলিটির থেকেও নস্যি মজুরদের জীবন।
ছোটবেলায় সুকুমার রায়ের খুড়োর কল পড়েছ নিশ্চয়ই। একটা টোপ আর একটা ইঁদুর কলে আটকে গেছে আমাদের সারাটা জীবন। যাদের জীবনে চাহিদা কম তাদের টোপের প্রয়োজন নেই, কিন্তু যাদের স্বপ্ন শুধুমাত্র সুস্থ জীবন যাপন তাদের ক্ষেত্রে টোপ অব্যর্থ। একটু সস্তার খাবার আর সামান্য অর্থের লোভে গড়িয়ে দেওয়া হচ্ছে তাদের জীবনের চাকা। মানুষ ব্যস্ত হয়ে পড়ছে জীবনের র্যাট রেসে। আকাশ, আমাদের এই বিস্তীর্ণ সমাজ ব্যবস্থার থেকে সুবৃহৎ এবং সুলভ ল্যাবরেটরি আর কিছু হতে পারে না। চিন্তার গভীরে ঢুকতে ঢুকতে আকাশের ভুরু দুটো কুঁচকে আসে। আপনার কথা অনুযায়ী যদি ধরেও নিন এটা কোনো হিউম্যান ট্রায়াল, তাহলেও স্যার অসংখ্য প্রশ্ন আসে। যারা এই অভিজ্ঞতা শুরু করেছে তারা আসলে কারা? তাদের উদ্দেশ্যই বা কী? তারা যে গোপনে কি পরিকল্পনা করে চলেছে সেও তো কেউ জানে না। প্রফেসর মিত্র এবং ডক্টর কুমারান দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চিন্তার পরিধি, বিস্ময় এবং রহস্যের ঘনঘটা ক্রমশ তাদের গ্রাস করতে থাকে। নীরবতা ভঙ্গ করে প্রথম কুমারানের কণ্ঠস্বর ভেসে এলো। যাই হোক আকাশ, আমাদের কিন্তু এখনো অনেকটা কাজ বাকি। শোনো, তোমার টিমের ফুল সাপোর্ট চাই আমার। শো স্যার। যত তাড়াতাড়ি সম্ভব পুরো টিমটাকে ইউটিলাইজ করে কাজটা শেষ করো, আর যত বেশি করে পারো প্লাজমা স্যাম্পেল জোগাড় করো। তাতে গবেষণার কাজে আমাদেরই বেশি লাভ। তারপরে স্যার? তারপর আর কি, ওরা এই কোয়ারেন্টিন নামক কারাগার থেকে মুক্ত। আমি যা বললাম বুঝতে পারছো তো? না স্যার। আকাশ নিজের ভেতরে চলতে থাকা উত্তেজনার ঝড় কিছুতেই চেপে রাখতে পারল না। মাথার মধ্যে তার হাজারো চিন্তা ঘুরপাক খেয়েই চলেছে। আরে ওদের কিছু টাকা পয়সা আর খাবার দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে, ব্যাস এইটুকুই। নাও নাও, এবার তাড়াতাড়ি কাজটা শেষ করো। আমাদের হাতে সময় খুব কম, কাজ অনেক বেশি। কিন্তু স্যার তাহলে মানে এই ঘটনার গোড়ার রহস্যটার কি হবে? আই রিয়েলি ডোন্ট কেয়ার আকাশ। কিন্তু স্যার এখনও 80 জনের স্যাম্পেল নেওয়া আমাদের বাকি। আমাদের হাতে এমনি সময় কম, মাত্র 6 দিন। আর মাত্র 6 দিনই আমরা ওখানে ক্যাম্প টিকিয়ে রাখতে পারবো। এত কম সময় স্যার। আকাশের কণ্ঠস্বরে অনুরোধের সুর স্পষ্ট হয়ে ওঠে। আকাশ, উপস, সরি, সোশ্যাল ডিস্ট্যান্সিং। ডক্টর কুমারান পুরনো অভ্যেসের মতোই আকাশের কাঁধটা হালকা করে ঝাঁকিয়ে দিয়ে বলেন, দেখো আকাশ, প্রয়োজনীয় জিনিসের ওপর ভরসা রাখার থেকেও গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রথমে প্রয়োজনীয় হিসেবে প্রুভ করা। এই রিপোর্ট কিন্তু দেশের অহংকার, গর্ব বিশ্বের দরবারে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে, যার জন্য তোমার সাহায্য প্রয়োজন। নাও অল দ্য বেস্ট, তোমার ওপর ভরসা আছে আকাশ। শ্রমিক ধাবা, পুরুলিয়া টাউনের কাছের হাইওয়ে, পশ্চিমবঙ্গ, এপ্রিল 2020। আচমকা ভারত বন্ধের ফলে রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে। আগে যাও বা পুরুলিয়া টাউন থেকে গ্রামের সীমারেখা অবধি কয়েকটা নড়বড়ে সরকারি বাস চলত, এখন সেসবও বন্ধ। অন্যান্য পরিযায়ী শ্রমিকদের মতো মলয়রাও তাই হাইওয়ে ধরেই গ্রামে ফেরার চেষ্টা করছে। মলয়রা মোট 5 জন। মলয় আর জুনে দুজনেই চারিদা গ্রামের। কর্মসূত্রে কনস্ট্রাকশন সাইটে আলাপ, আর সেই থেকেই বন্ধুত্ব। জুনেদের 6 বছরের একটা ফুটফুটে ছেলে আছে, আর 9 বছরের একটা মিষ্টি মেয়ে। শ্রমিক না হলেও পরিবারের মায়ায় হঠাৎ করে নেমে আসা এই করোনা যুদ্ধের মৃত্যুডঙ্কায় তারাও পা মিলিয়েছে। এই দীর্ঘ পথশ্রমে তারা দুজনেই ক্লান্ত, তাই ঘুম চোখে রোদে তেতে যাওয়া বাক্স প্যাটরার উপরে তারা নিজেদের ছোট্ট শরীর দুটো এলিয়ে দিয়েছে।
অদৃষ্ট ওদের নিষ্পাপ ক্লান্তি একেবারেই ক্ষমা করেনি। কখনো জুনেদ বা কখনো তার স্ত্রী পালা করে কোনো রকমে দুদিক দিয়ে বাক্স দুটো হিঁচকে টেনে নিয়ে চলেছে। বাচ্চা মেয়েটার মুখ থেকে হালকা গোঙানির আওয়াজ ভেসে আসছে। বোধহয় খিদে এবং তেষ্টায় সে একবারে কাতর হয়ে পড়েছে। তার নরম পায়ের চেটো দুটো একেবারে লাল হয়ে উঠেছে, কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধেছে। পায়ের থেকেও পায়ে লাগানো হাওয়াই চটিজোড়ার অবস্থা আরও করুণ। জরাজীর্ণ চটিজোড়া মনে হচ্ছে একটু চাপেই ছিঁড়ে ফালা ফালা হয়ে যাবে। মলয় লক্ষ্য করল গোঙানির আওয়াজের সঙ্গে সঙ্গে প্রচণ্ড খিদেতে মেয়েটার মুখ থেকে লালা বেরিয়ে পড়ছে, আর সেটাই একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে মেয়েটার মুখে লাগানো সস্তার কাপড়ের লাল ফেস মাস্কটা। সময়ের সাথে লাল রংটা আরো গাঢ়, রক্তের থেকেও বেশি তীব্র হয়ে উঠছে, যেন কত যুগের অত্যাচারের কালশিটে দাগ মাস্ক ফুঁড়ে বেরিয়ে আসছে। দুঃখে অবসাদে মলয়ের ঘরে ফেলে আসা নিজের মেয়েটার কথা মনে পড়ল। কতই বা বয়স হবে নিতুর? জুনেদের মেয়ের থেকে হয়তো 2-3 বছরের বড়। কি করছে সে এখন একা বাড়িতে? বাঁচার চেষ্টা। প্রকৃতির কাছে মানুষ অতটাও অসহায় নয় যতটা সে সময়ের কাছে, অদৃষ্টের কাছে, সব থেকে বেশি দারিদ্র্যের কাছে। মলয় একেবারেই অসহায়। নিতুর খবর পাওয়ার বা গলার আওয়াজটুকু শোনার উপায় নেই তার। জুনেদের মতো তারও মোবাইলের ব্যাটারির চার্জ একেবারেই শেষ হয়ে গিয়েছে। আরও খানিকটা হেঁটে যাওয়ার পর লাল টালি দেওয়া একটা ছাউনি দেখতে পেয়ে আশায় ওদের দুটো চোখ জলজল করে উঠল। একটা ধাবা। সামনের উঁচু চাল থেকে ঝুলছে লাল আর হলদে রঙের একটা বিরাট বড় বোর্ড, শ্রমিক ধাবা, থালি প্রতি মাত্র 1 টাকা। মলয়দের মতো আরও বেশ কিছু শ্রমিক সেখানে ভিড় করেছে। গাঁ যদিও এখান থেকে অনেক দূরে, তবে দুদণ্ড বসে পাড় কোমর ছাড়িয়ে নেওয়া যাবে। সবাই সেটাই করছে, আর খাবারও দিব্যি সস্তা। ধাবার এক কোণে একটা ছোট প্ল্যাকার্ড দাঁড় করানো রয়েছে, তাতে পরিষ্কার বাংলায় গোটা গোটা করে লেখা মন্দিরের প্রসাদ। দূরে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে বটে। প্ল্যাকার্ডের ঠিক নিচে 3টে বড় বড় ট্রেতে বোঁদে রাখা রয়েছে। খিদের কোনো ঈশ্বর হয় না, আর ক্ষুধার্ত মানুষের কোনো ধর্মও হয় না। তাই খিদের মুখে যে যতটা পারছে সেই প্রসাদ 1 মুঠো 2 মুঠো করে তুলে নিচ্ছে। কেউ আঁচলে বা রুমালের কোঁচড়ে আর একটু বেশি করে বেঁধে নিচ্ছে তাদের পরিশ্রান্ত সন্তানদের জন্য। জুনেদ আর মলয়ও সেই সুযোগে 1 মুঠো করে তুলে নিয়েছে। এই মুঠোবর্তী শুকনো বোঁদে সবার মুখে অল্প হলেও কিছুটা লালিত্য এনে দিয়েছে। সময় স্রোতের মতো বেয়ে চলে, তার সঙ্গে ধাবার ভেতরে ক্রমশ বেড়ে চলল মানব সমুদ্র আর ভিড় বাড়ার আতঙ্ক। ভুখা পেট আর শুকনো মুখগুলোর মধ্যে কেউ কেউ খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ একটা আওয়াজে সবার চমক ভাঙল। ধাবার একটু বাইরেই গাড়ির সঙ্গে কিছু মানুষের গুঞ্জন। যারা খাচ্ছিল তাদের মধ্যে কেউ কেউ খাওয়া থামিয়ে বিস্ফারিত চোখে বাইরে ছুটে গেল। তিলে তিলে ধাবার মানুষের মধ্যে ভয় দানা বাঁধল।
বিভিন্ন চ্যানেলের মিডিয়া রিপোর্টার তাদের স্টোরি কভার করছে। শ্রমিক ধাবার মধ্যে ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের জমায়েতকে লাইভ ব্রডকাস্ট করতে ব্যস্ত কিছু উন্নাসিক ক্যামেরার লেন্স। বেশ কিছু উদ্ধত জার্নালিস্ট তখনও মাইক্রোফোনে শ্রমিক ধাবার এই জমায়েতকে দিল্লির তবলিগি জমায়েতের সঙ্গে জুড়ে দিচ্ছে। तबलीगी जमात के इस कार्यक्रम में शामिल हुए थे दिल्ली में और 300 इसमें विदेशी थे। अब যথাসময়ে ঘটনাচক্রে পুলিশেরও আগমন ঘটল। তৎক্ষণাৎ তারা ধাবার আশেপাশের ভিড় সরিয়ে জায়গাটার চার্জ নিয়ে নিল। সরকারের অনুমতিতে সিল করা হলো গোটা ধাবাটাই। আর ধাবার ভেতরের নিরীহ শ্রমিকদের দলটাকে সেখানেই কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করা হলো। নিয়ম অনুযায়ী ধাবা এবং তার আশেপাশের জায়গা জীবাণুমুক্ত করার জন্য আনা হলো ইউভি ব্লাস্টার। অতিবেগুনি রশ্মির মাধ্যমে চালিত এই যন্ত্র মানবদেহের কোনো ক্ষতি না করেই খুব কম সময়ে জায়গাটা জীবাণুমুক্ত করতে পারে। প্রতি ব্লাস্টার যন্ত্রে রয়েছে 43 ওয়াটের মোট 6টা করে অতিবেগুনি রশ্মির বাল্ব, যার মোট তরঙ্গ দৈর্ঘ্য 453 ন্যানোমিটার। কোনোভাবেই যা মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। কিন্তু যে নিরপরাধ মানুষগুলো ধাবার মধ্যে বন্দী রইল, তাদের মনের অবস্থা। সেই নিরীহ মানুষগুলোকে প্রযুক্তি অল্প বিস্তর ছুঁলেও শিক্ষার আলো একেবারেই ছুঁতে পারেনি। তাদের মন হৃদয় অন্ধ কুসংস্কারচ্ছন্নই রয়েছে। মেডিকেল টিমের যাতায়াতে গুজব আর ভয়ের কালো মেঘ তাদের মনের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সেই ভিড়েই কিছু কিছু মানুষ কানাঘুষো আলোচনা করছে মেডিকেল টিম এসেছে তাদের চিকিৎসার জন্য। তার মানে তারা আগেই আক্রান্ত হয়ে পড়েছে এই রোগে, নইলে চিকিৎসার কি প্রয়োজন? যার ফলে ধাবার ভেতরে বাঁচার আশা কারোর নেই বললেই চলে। কিছু জানুক আর নাই জানুক, তারা এটুকু জানে যে এই রোগের ইলাজ নেই। মৃত্যু চিন্তার বিস্ফলা ক্রমশ গেঁথে যাচ্ছে এই অশিক্ষিত মানুষগুলোর মনের গভীরে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো রিসার্চ অ্যান্ড ডিজিজ, কলকাতা, পশ্চিমবঙ্গ, এপ্রিল 2020। টেস্টিং থেকে কিছু নতুন আশার আলো পাওয়া গেল? কি অবস্থা এখন আকাশ? কুমারানের কণ্ঠস্বর শোনা গেল। তিনি বেশ উত্তেজিত। যা বলেছিলাম স্যার, আপনার কথা রাখার চেষ্টা আমরা আপ্রাণ করছি। হাতে আমাদের সময় কম থাকলেও আমরা আমাদের গবেষণা এই 4 দিনে প্রায় অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এখন অবধি স্যার 55টা প্লাজমা স্যাম্পেলের মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা সার্চ করেছি। ফলে আমরা এখন অনেকটা দৃঢ়তার সঙ্গেই বলতে পারি ধাবার ভেতর যা ঘটছে সেটা একটা হিউম্যান ট্রায়াল ছাড়া আর কিছুই না। বরং হয়তো বলা যেতে পারে ধাবাটাই হিউম্যান ট্রায়ালের জন্য তৈরি করা হয়েছে। আর 10টা স্যাম্পেল টেস্ট করলেই 100% টেস্ট কমপ্লিট হয়ে যাবে। সেই টেস্টগুলো হয়ে গেলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। আই সি, ভেরি ইন্টারেস্টিং। আর আর তোমরা স্যাম্পেলগুলো পরীক্ষা করার সময় কোন পদ্ধতি ধরে এগোচ্ছ? আগের মতোই জিন এডিটিং টেস্ট প্রিন্সিপাল তো? হ্যাঁ স্যার, আমরা যে জিনিসটা আশঙ্কা করছিলাম এখন মনে হচ্ছে সেটাই ঠিক স্যার। ধাবার ভেতরে থাকা সাবজেক্টদের শরীরে কোনোভাবে ভ্যাকসিন ইনজেক্ট করা হয়েছে, অথবা কোনো রকম খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। না হলে প্লাজমা পরীক্ষা রিপোর্ট যা বলছে তা অসম্ভব। সেটাই তো। তারপর স্যার আমরা জানি আমাদের শরীরে H4 আর B38 এই দুটো অ্যান্টিবডি ভীষণ বেসিক, যা প্রায় সবার শরীরেই বিদ্যমান। তবে সাধারণভাবে পৃথিবীর সর্বত্র কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের দেহে দেখা যাচ্ছে এই 2 অ্যান্টিবডির প্রভাব বেশি। অর্থাৎ স্যার এই 2 অ্যান্টিবডির তীব্র কার্যকারিতা কোভিড দূরীকরণে সক্ষম। আর নাম না জানা এই ভ্যাকসিন সেই দুটো অ্যান্টিবডির কাজ করার পদ্ধতিকে অনুসরণ করেই তৈরি করা হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড এফেক্ট, যা একটি নিউট্রালাইজিং এজেন্টের কাজ করছে। কিন্তু প্রশ্নটা স্যার অন্য জায়গায়।
যেখানে এই মুহূর্তে অক্সফোর্ড সহ পৃথিবীর তাবড় তাবড় মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এই বিষয়ে কাজ করার চেষ্টা করে চলেছে, সেখানে যারা এই ভ্যাকসিনটা তৈরি করলো তারা প্রকাশ্যে আসছে না কেন? সেটা একটা বিষয়। তুমি যেটা বলছিলে বলো। হ্যাঁ স্যার, প্রথম দিকে ধাবায় সাবজেক্টদের শরীর থেকে প্লাজমা স্যাম্পল নেওয়ার সময় পুরো ব্যাপারটা ঠিকই এগোচ্ছিল, কিন্তু জটিলতা বাড়লো যখন প্রথম দিকের কয়েকটা স্যাম্পেলের ভেতর ফার্স্ট ইটারেশনে একটা কেস পজিটিভ ধরা পড়ে এবং ঠিক 6 ঘন্টার মাথায় সে একই সাবজেক্ট থেকে স্যাম্পেল কালেক্ট করা হয় যার রিপোর্ট আসে নেগেটিভ। এরকম অদ্ভুত রেজাল্টের জন্য আমরা ভাবি এটা বোধহয় আমাদের টেস্টিং কিটেরই ফল্ট। এরকম 1-2বার হয়েই থাকে, কিন্তু চোখের পলকে প্রায় সমস্ত স্যাম্পেলেই এইরকম চেঞ্জ আসতে শুরু করে। আমরা তখন আপনার অনুমতিতে স্যাম্পেলগুলোকে ল্যাবে এনে আরও ডিটেইল পরীক্ষা করার চেষ্টা করি। যেহেতু এই লেবারদের বেশিরভাগই রেড জোন অঞ্চল থেকে এসেছে, তাই তাদের মধ্যে যে সিমটোম্যাটিক এবং অ্যাসিমটোম্যাটিক এই 2 ধরনেরই সংক্রমণ থাকবে সেটুকু আমরা নিশ্চিত ছিলাম। কিন্তু সেকেন্ড ইটারেশনে প্রায় সমস্ত টেস্টেই রেজাল্ট নেগেটিভ আসায় আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আর তখনই ব্যাপারটা আপনাকে জানাই। উত্তেজনায় কথা ফুরিয়ে যায় ডক্টর কুমারানের। হ্যাঁ, সেটা তো তুমি বলেছিলে আমায়। তারপর? তো ল্যাবে স্যাম্পেলগুলো এনে আমরা পরীক্ষা শুরু করি এটা বুঝতে যে যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা সত্যিই আগে কখনো কোভিড আক্রান্ত হয়েছে কিনা। সেই ইনভেস্টিগেশন করতে গিয়েই আমরা এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবল হই। প্রথম এবং দ্বিতীয় দফার টেস্টের মাঝখানে যে 6 ঘন্টা বিরতি থাকছে তারই মাঝখানে কোনোভাবে সাবজেক্টের শরীরে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হচ্ছে, যার উৎস আমরা প্রথম থেকে বুঝতেই পারিনি। শ্রমিক মজুরদের মধ্যে কেউ তো আর ইঞ্জেকশন নিয়ে ঘুরবে না, সে ধারণা অমূলক। তাহলে খাবারের মধ্যেই। কিন্তু সেরকম হলে সরকার থেকে যে খাবার দেওয়া হচ্ছে সে খাবার শ্রমিক ধাবা ছাড়াও তো অন্য আরও কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে, তাহলে অন্য জায়গাতেও তো। এক্স্যাক্টলি স্যার, সেটাই তো পয়েন্ট। অন্য জায়গা থেকে এরকম রিপোর্ট আসেনি, আর ঠিক সেই কারণেই সমস্ত সন্দেহ শ্রমিক ধাবার উপরেই বর্তায়। আমরা সেই খাবার বন্ধ করেও একই রেজাল্ট পেয়েছি, তার মানে ধাবার ভেতরে এমন কিছু রয়েছে যেখান থেকে এই ভ্যাকসিন আসছে। বড়ই অদ্ভুত। তারপর বলো। হ্যাঁ স্যার, আমরা যখন পুরো দমে ইনভেস্টিগেশন চালাই তখন ধাবাতে খাবার বলতে 3টে ট্রেতে মন্দিরের প্রসাদ হিসেবে বোঁদে ছাড়া আর কিছুই পাইনি, যা ওই ভীতু অন্ধবিশ্বাসী লোকগুলো প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করে নমস্কারের ভঙ্গিতে মুখে পুড়ে দিচ্ছে। ও মাই গড, তার মানে ওই প্রসাদই। ইয়েস, আমরা সেই প্রসাদের কিছু স্যাম্পল ল্যাবে এনে পরীক্ষাও করি। বলাই বাহুল্য আমাদের সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়। সেই প্রসাদই হলো ভ্যাকসিনের মূল উৎস। আকাশের মুখেও মৃদু হাসি। স্পষ্ট বোঝা যাচ্ছে রহস্যের ঘোলা জল এখন সে অনেকটাই পরিষ্কার করে ফেলেছে। কুমারান এবং আকাশ দুজনে কিছু সময়ের জন্য স্তব্ধবাক হয়ে পড়ল। যাকে শেষ পর্যন্ত পেলে তাহলে। হ্যাঁ স্যার, কিন্তু গল্প এখনো বাকি আছে একটু। এই ভ্যাকসিনের কার্যকারিতা আরও একটু অদ্ভুত, আমরা যেটা কখনোই আশা করিনি। এর ফলে আমাদের আরও টেস্টের প্রয়োজন আছে। বেশ, সে নয় হবে। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কি বলছিলে, একটু খুলে বলো। শিওর স্যার, আসলে এই দুটো অ্যান্টিবডির বৈজ্ঞানিক কার্যকারিতা অনুযায়ী আমরা যেটা আশা করেছিলাম সেটা একটু অন্যরকম। এই অ্যান্টিবডিগুলো একসঙ্গে প্রথমেই যে গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে সেটা হলো SARS-CoV-2 ভাইরাসের প্রোটিন নির্মিত স্ট্রাকচারগুলো নষ্ট করে দেয়। ফলে এই ভাইরাস মানব শরীরের কোষে থাকা ACE2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা কমে যায় এবং রোগী ক্রমশ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এখানে একটা আশঙ্কা থেকেই যায়, এই ভাইরাস নিজের মধ্যে জেনেটিক মিউটেশন ঘটিয়ে আরও শক্তিশালী হয়ে পাল্টা আক্রমণ করতে পারে এবং একটা গণ্ডির পর ইমিউন হয়ে গেলে সেটা সব ভাইরাসই করে থাকে। আর ঠিক এখানেই এই ভ্যাকসিন খাপ খোলা তলোয়ারের মতো কাজ করেছে। সে ভাইরাসের জেনেটিক মিউটেশন বন্ধ করে দিয়ে সেটার জীবনচক্রকে গ্র্যাজুয়ালি স্লো করে ধ্বংস করে দিচ্ছে। ওরে বাবারে, এ তো সত্যিই অসামান্য কাজ। ঠান্ডা মাথার একটা পারফেক্ট হিউম্যান ট্রায়াল।
এর পিছনে কারা আছে সেটা সত্যিই আমার এখন জানতে ইচ্ছা করছে আকাশ। তাহলে প্রেস কনফারেন্স? না স্যার, আমরা কিন্তু এখনো প্রস্তুত নই। ঠিক আছে, অসুবিধে নেই, বাট স্পিড আপ। শ্রমিক ধাবা, পুরুলিয়া টাউনের কাছের হাইওয়ে, পশ্চিমবঙ্গ, এপ্রিল 2020। জুনাদ ভাইজান, জেগে আছেন ভাইজান? জুনেদ এতক্ষণ ঘুমের ভান করে চুপচাপ গুটিসুটি মেরে শুয়েছিল। সে মলয়ের গলা পেয়ে চোখ দুটো পিটপিট করে একবার তাকালো। গত দুদিন ধরে তারা এই সুযোগটারই অপেক্ষায় ছিল। যে কোনো প্রকারে মলয়কে নিতুর কাছে পৌঁছতেই হবে, আর জুনেদকে তার গ্রামের আম্মির কাছে। গুজব যেভাবে রটেছে তাতে তাদের বাঁচার আশা একেবারেই ক্ষীণ। ভাইজান, আমরা হাইওয়ের এই রাস্তাটা ধরে আর যাবো লাই বটে, বুঝতে পারছেন? আমরা রেল লাইন দিয়ে সিধা পৌঁছে যাব বটে। জুনেদ ঘাড় নেড়ে সায় দেয়। কোয়ারেন্টাইন সেন্টার থেকে একবার পালিয়ে গেলে পুলিশের ঝুঁকি আছে, কিন্তু সে ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক। হাইওয়েতে পুলিশের পিছু নেওয়া যে খুব স্বাভাবিক সেটা তারা জানে। রাতের নিস্তব্ধ অন্ধকারে ওরা 5 জন বেরিয়ে পড়ল। আকাশের কোণে কোথাও কোথাও মেঘ জমে রয়েছে। ঝলসানো এক ফালি চাঁদ মাঝে মাঝে সেই শিকল কেটে বাইরে আসতে চাইছে। অন্ধকারে পৃথিবীটা হঠাৎ যেন ঝাপসা হয়ে এসেছে। জুনেদের কোলে সুলতানা আর ফরিদার কোলে ইউসুফ। মোবাইলের দুর্বল ফ্ল্যাশলাইটটা জেলে মলয় ওদের পথ দেখিয়ে চলেছে। রেল লাইনের এবড়ো খেবড়ো পাথুরে রাস্তায় শুধু সাদা সিমেন্টের স্তরগুলো জেগে রয়েছে। এই নিশাচরদের নাট্যশালায় তারাই একমাত্র দর্শক। মলয় কোয়ারেন্টাইন সেন্টারে মাত্র 5 মিনিটের জন্য মোবাইলটা চার্জ করতে পেরেছিল। তাতে এখন মাত্র 2% চার্জ অবশিষ্ট। নিতুকে তার আর ফোন করা হয়নি। শুধু মলয়ের পিঠ ব্যাগে নিতুর জন্য নেওয়া রয়েছে খেলনা বাটি আর ছোট্ট একটা লাল ফ্রক। এই অন্ধ উপত্যকার মধ্য দিয়ে তারা 5 জন হেঁটে চলেছে। ক্রোশের পর ক্রোশ হেঁটে পায়ের পেশিগুলো যেন ছিঁড়ে যাচ্ছে তাদের। কিসের নেশায় হাঁটছে তারা? বাঁচার নেশায় নাকি মৃত্যুর? দূর থেকে ভেসে আসছে হুইসেলের শব্দ। এই অন্ধকারের মধ্য দিয়ে তাদের উল্টো দিক থেকে যেন একটা আগুনের গোলা তেড়ে আসছে। তাদের ক্লান্ত শরীর বুঝতে পারে না, বোধশক্তি অনেকক্ষণ আগেই লুপ্ত হয়েছে। ওটা কি কোনো দরজা যা এক লহমায় তাদের নিতুর কাছে, আম্মির কাছে পৌঁছে দেবে? তারা হতবাক, তাদের আর চলার শক্তি নেই। এদিকে হুইসেলের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। জুনাদ ভাইজান, আচমকা নিতুর ঘুম ভেঙে যায়। কি বিশ্রী স্বপ্ন! এরকম স্বপ্ন আগে কখনো দেখেনি সে। বাবার জন্য তার মনটা হু হু করে ওঠে। দীর্ঘ অপেক্ষার কাছে সর্বশক্তিমানও হয়তো একদিন হার মেনে যাবে। নিতুও হয়তো একদিন লাল ফ্রক পরে মলয়ের ভেজা চোখের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠবে। মানুষ, ভ্যাকসিন, ভাইরাস
সব যেদিন মুছে যাবে এই পৃথিবী থেকে, শুধু ওই অপেক্ষাটুকুই হয়তো আঁকড়ে বাঁচবে এই ক্ষুদ্র নীল গ্রহটা। যুগের পর যুগ পেরিয়ে যখন জীবাশ্ম খোঁজা হবে, দেখা যাবে এই সভ্যতা সব অসুখের ভ্যাকসিন আবিষ্কার করতে পারলেও দারিদ্র্য সীমার ভ্যাকসিন তখনও আবিষ্কার করতে পারেনি। এই চরম দুঃসময়ে এই গল্পটি উৎসর্গ করা হলো সেই সমস্ত মানুষদের জন্য যাদের কাছে আমরা কখনো পৌঁছতে পারি না, কিন্তু নিঃশব্দে তারা আমাদের মনের মধ্যে ছুঁয়ে আছেন সকাল থেকে সন্ধে। 34 জন পরিযায়ী শ্রমিকের, আহত 35। শুক্রবার রাত 3:30 নাগাদ অরিয়ায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ঘুম ঘুম আরো ঘুম দাও, অঝরে জল চোখ বেনামে, আমি তোমার ছোঁয়াটুকু চাই। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। কপাল বেশিরায় তোমার হাত, কপাল বেশিরায় কি মায়াবী জাদু গরির তৃষায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টোর বহুরূপী.in-কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদেরই অনুরোধে সেখানে চলে এসেছে ব্যোমকেশ ফেলুদা এবং তারানাথের অসাধারণ কিছু কালেকশন। সেগুলো আপনারা চেক আউট করুন, লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে, এবং সাথে পেয়ে যাবেন 40 টাকা ডিসকাউন্ট অন ডিসকাউন্টেড প্রাইস। সুতরাং দেরি না করে আজই ভিজিট করুন বহুরূপী.in। শুভরাত্রি, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।